আমি আপনার কাছে একটু শুনি, এই যে শিক্ষক হিসেবে তো আপনি মর্যাদা পান এলাকায়, তাই তো? এটা তো কোনো সন্দেহ নাই নাকি? মর্যাদা বলতে আমরা কি কোনটা বুঝাই? আসলে এই যে বাচ্চারা মানে শিশুরা যে আমাদেরকে সালাম দেয় এটুকু শুধু মর্যাদা বোঝায়? আমাকে যদি কোনো সামাজিক অনুষ্ঠানে ডাকা হয়, মনে করেন আমার এলাকায় একটি সামাজিক কোনো কাজ হচ্ছে, ধরুন আপনি মাদক বিরোধী একটি অভিযান চালাবেন, কিংবা এলাকা পরিষ্কার করার জন্য একটি অভিযান চালাবেন, কিংবা ঈদের সময় হয়তো আপনি গরিব দুঃখীদের কোনো কাপড় বিতরণ করবেন। তো সেই ক্ষেত্রে যখন আমাদেরকে ডাকা হয় শিক্ষক হিসেবে যে স্যার আপনি আসেন আমাদের এখানে পার্টিসিপেট করেন, তখন কি হয়? দেখা যায় যে আমি ওখানে গিয়ে আমার তো কষ্ট হয় 500 টাকা পকেট থেকে বের করে দিতে। কিন্তু যদি আবার সেই 500 টাকা বের করে দিতে না পারি, তখন কিন্তু আমাকে পরবর্তী সময়ে সেই জায়গাটাতে কিন্তু ডাকা হয় না। এটি কি আমার সামাজিক মর্যাদা? নাকি আমাকে ইউনিয়ন পরিষদের কোনো মিটিং এ ডেকে সামনের সারিতে বসতে দেওয়া হয়? নাকি আমাকে উপজেলা পরিষদের কোনো একটা মিটিং এ গিয়ে সামনের সারিতে চেয়ারে গিয়ে দেওয়া হয়? আমাকে আসলে কোন মর্যাদা রাষ্ট্র দিচ্ছে? এখানে বাচ্চাদের সাথে আমরা যে শিশুদের পড়াই, তারা যাদেরকে পড়ায় তারাই শুধু আমাদেরকে সালাম দেয়। যে শিশু আমাকে চেনে না সে তো আর সালাম দেয় না। তাহলে এখানে মানে কি বলবো যে এটা সামাজিক মর্যাদা বলতে মন্ত্রী কিংবা আমাদের আমলারা যা বোঝান আমাদেরকে, সেটি আমরা আসলে সামাজিক মর্যাদা হিসেবে রাখতে পারি না, এটা মনে করি না আমরা বাস্তবে। না, তাহলে বেতন বাড়লে কি মর্যাদা বাড়বে কিনা? ডেফিনেটলি বাড়বে। আসলে আপনার টাকার সাথে একটি মর্যাদার সম্পর্ক রয়েছে, তবে এটাও কিন্তু আমি আপনাদের বলে রাখি যে টাকা আমাদের কিন্তু বেতন বাড়লেও খুব যে বেশি বেতন বাড়বে তা কিন্তু নয়। যেমন 10ম গ্রেড যদি বাস্তবায়ন হয়, আমার ক্ষেত্রে 400 টাকা মাত্র বাড়বে। আমার মনে হয় খায়রুন লিপি ম্যাম আছেন, ওনার হয়তো 20 টাকা থেকে 40 টাকা ফিক্সেশন করলে 20 টাকা থেকে 40 টাকা বাড়তে পারে। তাহলে আমরা কি শুধু টাকার জন্য মর্যাদার লড়াই করছি? টাকার জন্য লড়াই করছি নাকি মর্যাদার জন্য লড়াই করছি? আমাদের যে আমি বলেছি এর আগে যে আভ্যন্তরীণ বৈষম্য এবং রাষ্ট্রের যে বৈষম্য অন্যান্য ডিপার্টমেন্টের সাথে, এই বৈষম্যটা খুবই স্পষ্ট। আপনি আরেকটি কথা বলেছিলেন আপুকে যে আমরা আসলে আপনারা যদি 10ম গ্রেড চান তাহলে কি আমরা প্রধান শিক্ষকের 9ম গ্রেড চাই কিনা? এটি তো হচ্ছে রাষ্ট্রের কথা যে আমরা 10ম গ্রেড চাচ্ছি, তাদেরকে যদি 9ম গ্রেড দিতে পারে আমরা তো নিষেধ করছি না। কিন্তু যদি রাষ্ট্রের মনে হয় যে না আমরা এই প্রধান শিক্ষককে 9ম গ্রেড কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, তাহলে আমি সরকারকে দেখাবো 1977 সালে যে পে স্কেল ছিল সেই পে স্কেলে আমরা কিন্তু প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের একই গ্রেড দেখেছি। 225 টাকা প্রধান শিক্ষকের বেতন এবং 225 টাকা সহকারী শিক্ষকের বেতন। ট্রেন নন ট্রেন মানে যেই লেভেলে প্রধান শিক্ষক পেতেন সেই একই লেভেলে কিন্তু সহকারী শিক্ষক পেতেন। এবং এই যে পরবর্তী সময়ে এটি 1977 সালের পরে আমার মনে হয় এরশাদের আমলে এটি প্রথম একটি গ্রেড ব্যবধান বৃদ্ধি করে দেওয়া হয়, এবং তারও পরবর্তীতে 1995 সালে আরো একটি গ্রেড বৃদ্ধি করে দেওয়া হয়, অর্থাৎ ফারাক করে দেওয়া হচ্ছে। এই যে মানে একটা কি বলবো যে প্রভু এবং ভৃত্যের যে সম্পর্ক তৈরি করা হয়েছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, আগে ছিল হচ্ছে ভাই ভাই সবাই মিলে গলা ধরে আমরা শিশুদেরকে পড়াই, শিক্ষিত করি, কিন্তু পরবর্তীতে একটি শাসক শ্রেণী তৈরি করা হয়েছে এবং আমাদেরকে শোষণ করা হয়েছে। আজকে 2000 মানে আমরা যদি পর্যায়ক্রমে বলি 2006 এবং 2014 সালে পরবর্তী সময়েও কিন্তু এই গ্রেড ব্যবধান বাড়তেই থেকেছে। যত নতুন পে স্কেল হয়েছে আমাদের বেতন ব্যবধান কিন্তু বাড়তে থেকেছে। সুতরাং বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের এখনই সময় এসেছে একই গ্রেডে হলেও সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দিয়ে তারপর একটি সমতা তৈরি করা এবং আমাদেরকে বন্ধু ভাবাপন্ন হিসেবে বিদ্যালয়ে সহাবস্থান করার সুযোগ দেওয়া। আমরা কিন্তু কারো ভৃত্য নই, কেউ আমাদের প্রভু নয়। মর্যাদার জন্যই কিন্তু আমরা আমাদের দাবি তুলেছি, এবং বর্তমান সময়ে আমরা যদি খুব ভুল না করে থাকি তাহলে আমাদের কিন্তু আসলে 1ম শ্রেণী চাওয়া উচিত এই সময়ে। কিন্তু আমরা সরকারের সক্ষমতা বিবেচনা করেই কিন্তু বর্তমানে আমরা 10ম গ্রেডটি চাচ্ছি, এটি আমাদের ন্যূনতম চাওয়া। তো এছাড়া আসলে এই যে বর্তমানে 13 গ্রেডে গ্রামে হোক, কিন্তু আমরা গ্রামের মানুষও তো কিনে খাই, গ্রামের মানুষও বসবাস করে। তো সব মিলিয়ে হচ্ছে যে 13তম গ্রেডে 11,000 টাকা স্কেলে 17,560 টাকায় বেতনে আসলে গ্রামে কেন, আপনি যদি একটা কুড়ে ঘরেও বাস করেন তাও কিন্তু বর্তমানে খাওয়া দাওয়া চলাফেরা করা সম্ভব নয়। আচ্ছা, মানে না কেন সম্ভব নয় সেটা তো হচ্ছে যে মানে আপনি বলছেন যে গ্রামে থাকলে কিনে খেতে হয়। গ্রামে তো বেশিরভাগ ক্ষেত্রে যাদের জমি জমা আছে, শিক্ষকতা যারা করেন
অনেকে করেন আসলে নিজের তাগিদ থেকে শিক্ষকতা, যে আমি পেশাকে বেছে নিলাম, এই পেশাটা মর্যাদার, অনেক ছাত্র তৈরি হবে, তারা আমাকে সম্মান করবে, রাস্তাঘাটে পেলে সালাম দিবে, আমার প্রতি তাদের অন্যরকম একটা ভালোবাসা থাকবে। আমরা আমাদের শিক্ষকদের সেরকমই দেখেছি। আমাদের শিক্ষকরা তো একদম মানে আমরা শিক্ষকদের দেখলে বাইসাইকেলে আমরা থাকলে রাস্তা থেকে নেমে যেতাম, মোটরসাইকেল থাকলে রাস্তা থেকে নেমে স্যারদের পায়ে ধরে সালাম করতাম। এই সম্মানটুকু চাই। সরকারেরও তো আর্থিক সংগতিটাও দেখতে হবে, তাই না? কি বলেন আপনি? জি, অবশ্যই সরকারের সঙ্গতি দেখতে হবে। আমরা যখন দেখেছি যে রাষ্ট্রের একই সমমর্যাদায় বা অন্যান্য ডিপার্টমেন্টে আমরা যখন একসাথে চাকরিতে ঢুকেছি, তখন আমরা দেখেছি অন্যান্য যে পদগুলোতে 15-16 গ্রেডে বেতন দেওয়া হতো, সেই গ্রেডগুলোকে এগিয়ে 10ম গ্রেডে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা দুই ভাই যখন একই সাথে কাজ করব, সরকারের অর্থাৎ আমি বাবা মার যদি কাজ করি, তাহলে আমার বাবা মা যদি একজনকে 16 গ্রেডে রেখে দেয়, কিংবা তাকে নিয়ে এসে 13 গ্রেডে রাখে, আর আরেক ভাইকে যদি আমার 10 গ্রেডে দেয়, তাহলে সেখানে বৈষম্যটা থেকে যায়। আর যেহেতু এখন বৈষম্য বিরোধী সরকার, সুতরাং আমরা বৈষম্য বিরোধী সরকারের কাছে চাইবো বৈষম্য নিরসনের জন্য, একই সাথে মর্যাদার বিষয়টি। একদম। যারাই আন্দোলনে গেছে তারা বিভিন্ন নামে পরিচিত হয়েছে। যেমন আনসাররা আন্দোলন করতে গেছে, এরা আনসার লীগ হয়ে গেছে। তারপরে মনে করেন আরেক পক্ষ আন্দোলন করতে গেছে, সেরা অমুক লীগ হয়ে গেছে। তারপরে মনে করেন হুজুররা নামছে ইবতেদায়ী, এরা ইবতেদায়ী লীগ হয়ে গেছে। তারপরে ধরেন আপনার কোন কলেজের ছাত্ররা রাখছে, এই কলেজের ছাত্ররা ছাত্রলীগ হয়ে গেছে। তারপরে আপনার ধরেন আরো যারা যেসব এই স্যানিটেশনের যারা আছেন, স্যানিটারি ইন্সপেক্টর যারা আছেন, স্যানিটারি ইন্সপেক্টর যারা আছেন, তারপরে আপনার আরো বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু এক একটা লীগ আর কি। রিক্সাওয়ালারা যখন নামলো তখন এটা রিক্সা লীগ হয়ে গেল, সিএনজি ওয়ালা নামলো সিএনজি লীগ হয়ে গেল। তো এখন যে সহকারী শিক্ষকরা নামবেন, এটা তো সহকারী শিক্ষক লীগ, এটা তো আওয়ামী লীগের কাজ। এটা হচ্ছে কি আমাদের মানসিক দৈন্যতা। এটা কিন্তু কোনো লীগ টিকের কথা। যে লীগ লাগাবে তার গায়ে সংসপ্তকের মতো একদম পয়সা লাগিয়ে কালিমা লেপন করে দিব যে এই ধরনের কাজ শিক্ষকের সাথে অন্তত প্রতারণা চলবে। এই যে নিয়ে আসলো পল্লী বিদ্যুতের কাছে, সরকারের কাছে, তারা বিদ্যুৎ লীগ হয়ে গিয়ে তাদের 20-25 জনকে গ্রেফতার করে বললো শীর্ষ পদে। তো এখন আপনারা তো শিক্ষক লীগ হচ্ছেন, আপনারা কেন শিক্ষক লীগ হতে যাচ্ছেন? আমরা গ্রেফতারের জন্য এইভাবে রেডি আছি। এই যে এইভাবে আমরা রেডি আছি। আমাদেরকে যারা লীগ বানাবে। বিপুল ভাই, আমরা তো আসলে লিখিতভাবে আবেদন করেছি। সরকার যে আহ্বানটি জানিয়েছিল যে তোমরা আমাকে লিখিতভাবে জানাও, তোমরা রাস্তায় নেমো না, আমরা কিন্তু সে আগস্টের 20 তারিখের দিক থেকেই আমরা কিন্তু লিখিত আবেদন দিয়েছি। সুতরাং আমাদের লিখিত আবেদনের প্রেক্ষিতেই কিন্তু মন্ত্রণালয় একটি কনসালটেশন কমিটি গঠন করে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের দেখতে হয়েছে যে আমাদের উপদেষ্টা মহোদয় বিভিন্ন সময় যেভাবে কথা বলেছেন, তাতে উনার অধীনে থাকা একটি কনসালটেশন কমিটি কোনোভাবেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে না, এবং সেই স্বাধীনতার প্রতিফলন যে হয়নি সেটি একেবারে আমরা স্পষ্ট। একই সাথে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে লিখিত আবেদন করেছি আমরা সাক্ষাতের জন্য, সেই সাক্ষাৎটি কিন্তু তারা করে দেননি। এবং আমি আপনাকে আরো একটি বলতে চাই যে এই যে ইবতেদায়ী লীগের কথা বললেন, যদিও তাদেরকে লীগ বলা হয়নি, এবার তাদের দাবিটা মেনে নেওয়া হয়েছে, যদিও কিছুটা লাঠিপেটা করা হয়েছিল। তাহলে এই জন্য কারা দায়ী? আসলে আমরা কিন্তু ডিএমপি কমিশনার কাছে শুনলাম যে আমরা কাউকে লাঠিপেটা করতে চাই না, আপনারা আমাদেরই লোক। এখন কথা হচ্ছে যে তারা যে 4 দিন 5 দিন ধরে প্রেস ক্লাবে বসেছিল, তো সেখানে কেন কোনো কর্মকর্তা গেল না, কেন সরকারের কেউ গেল না তাদের সাথে? তারাই যখন আবার শাহবাগে এসে রাস্তা ব্যারিকেড দিয়ে দিয়েছে, তখন কিন্তু তারা পিটানি খেয়েছে পুলিশের, একই সাথে তারা আরো জেদ করেছে এবং সেখানে বসে গিয়েছে, এবং তারপরে সরকারের পক্ষ থেকে একজন সচিব এসে সেটা তাদের দাবিটা মেনে নেওয়া হয়েছে। লিখিত আবেদনকে যদি আপনার কি বলে গুরুত্ব দিয়ে যদি আপনি পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে রাস্তায় আসলে কে নামাচ্ছে? রাস্তায় নামানোর দায়ী কে?